আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। খুব কঠিন কঠিন কিছু প্রশ্ন আছে, বাট যাদের প্রস্তুতি ভালো আছে তারা এই কঠিন প্রশ্নগুলোকে দেখবা সহজে আনসার করে ফেলতে পারবা। চলো আমরা শুরু করি আজকের ক্লাসেও আমরা বি ইউনিটের প্রশ্ন সমাধান করব। প্রথম যে প্রশ্নটা, 2/3 অফ দ্য পিপল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য কনগ্রিগেশন। দেখো ভাই, সাবজেক্টিভ এগ্রিমেন্টের কথা আমরা বারে বারে বলতে হয়। সাবজেক্টিভ এগ্রিমেন্ট থেকে প্রশ্ন খুব বেশি আসে। আমরা বলেছিলাম প্রিপোজিশন আগে শব্দটা দিয়ে মূল ভার্ব নির্ধারিত হয়, মানে প্রিপোজিশন আগে শব্দটা মূল সাবজেক্ট যেটা ভার্ব নির্ধারণ করে। কিন্তু ভগ্নাংশের বেলা আমরা একটু সাবধান থাকতে হবে। এখানে ফ্র্যাকশন যেহেতু আছে, প্রিপোজিশনের আগে আমাদের মূল ভার্ব নির্ধারণ করবে পিপলটা। ফলে উত্তর কি হবে চিন্তা করো। ইয়েস, উত্তর তুমি নিশ্চয়ই ঠিকঠাক ধরেছ। প্রিপোজিশনের আগেরটা 2/3, এটা ভার্ব নির্ধারণ করবে না, ভার্ব নির্ধারণ করে পিপল, প্লুরাল আছে, ফলে আমরা ওয়্যার লিখতে হচ্ছে। একটাই আছে প্লুরাল। 2/3 of the people were present in the congregation. Next, choose the correct sentence. অপশন চিন্তা করো, একটু পজ করে চিন্তা করো, চারটা বাক্যের কোনটা কারেক্ট। গ্রামারের অনেক কিছুর মিশ্রণ একটা প্রশ্নে ওনারা রেখেছেন। ইয়েস, একটু পজ করে চিন্তা করো, আসো এবার আমার সাথে। কারেক্ট বাক্য চাইছে হি বট আ 300 ভাইয়া এ স্যুট। মূল বাক্যটা কি? হি বট এ স্যুট, সে কিনছে একটা স্যুট। $300 একটা স্যুট, এই কথাটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। হাইফেন দিয়েও আছে, হাইফেন দিয়ে হোক আর হাইফেন ছাড়া হোক, অ্যাডজেক্টিভ কি কখনো প্লুরাল হয় ভাইয়া? আমরা জানি অ্যাডজেক্টিভ কখনো কি হয় না, প্লুরাল হয় না। ফলে আমার কিনছি আমি একটা স্যুট, কয় টাকা? $300 একটা স্যুট। ফলে এখানে অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, বিধায় আমরা এই 100 এর এসটা বাদ দিলাম। দিতে হবে, বাক্যটা ভুল আসলে। বি নাম্বার, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ওয়াজ। সেক্রেটারি বানানটা আলাদা করে পড়ো ভাই, স্পেলিং আকারে পরীক্ষা লাগে। এবার আসো, আমরা কি ওয়ার ভার্বটা লিখতে পারবো এখানে? না, পারবো না। কারণ কি? আমরা জানি এন দ্বারা দুজন মানুষ লেখা আছে, মানে দুটা টাইটেল লেখা আছে, হেডমাস্টার এন্ড সেক্রেটারি। এই সেক্রেটারি যিনি হেডমাস্টার তিনি আমরা বুঝতে পারছি। কেমনে বুঝছি? দেখতে পাচ্ছি একটা আর্টিকেল দিয়ে লেখা আছে, ফলে বুঝতে পারছি হেডমাস্টার যে ব্যক্তি, সেক্রেটারি ওই ব্যক্তি। ফলে ভার্ব হবে সিঙ্গুলার, প্লুরাল না। যদি এন দ্বারা যুক্ত দুটা টাইটেল লেখা, দুটার আগে দুটা আলাদা আর্টিকেল দি থাকতো, তখন বুঝতাম দুটা টাইটেল দুজন ব্যক্তিকে রেফার করছে, ফলে ভার্ব হতো প্লুরাল। এখানে কিন্তু ভিন্নতা, ফলে আর্টিকেল দি একটা থাকাতে বুঝতে পারছি একজন ব্যক্তি, ফলে ভার্ব প্লুরাল হতে পারে না। আর এখানে ইউ লুক অ্যাজ দো, ভাই আমরা অ্যাজ দো অ্যাজ ইফ এর কথা জানি। অ্যাজ ইফ অ্যাজ দোর আগে প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে কি এটা আছে? নাই, ফলে এটাও বাদ। ফলে আমরা এ বি সি বাদ দিলাম। আমাদের বলছে একটা কারেক্ট থাকবে, আছে তো একটা। শি উড রেদার নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। ঠিক আছে, উড রেদার এর পর ভার্বের বেস ফর্ম হয়, এবং নেগেটিভ সেন্টেন্স যদি হয়, উড রেদার দিয়ে নেগেটিভ সেন্টেন্স হলে উড নট রেদার হয় না, উড নট রেদার লেখা যায় না। উড রেদার এর পরে নট লিখতে হয়, তারপর ভার্বের বেস ফর্মটা লিখতে হয়। ফলে এটাই ঠিক আছে, শি উড রেদার নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। উত্তর হচ্ছে নিশ্চয়ই ডি। বাকিগুলো কেন ভুল বুঝে ফেলছি আমি। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হাইফেন দিয়ে হোক হাইফেন ছাড়া হোক। আর্টিকেল ডি দ্বারা এন্ড দ্বারা দুটা টাইটেল থাকলে, যদি আলাদা দুজনের আগে আর্টিকেল ডি থাকে, তখন বুঝি দুজন ব্যক্তি। একটা থাকলে বুঝি একজন ব্যক্তি। একটা আছে, ফলে ভার্ব হবে সিঙ্গুলার, প্লুরাল দেওয়া আছে ভুল। এখানে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা ভুল। আর এটা ঠিক আছে, উড রেদার এর পর ভার্বের বেস ফর্ম হয়। নেগেটিভ হলে উড রেদার এর পরে নটটা দিয়ে তারপর ভার্বের বেস ফর্ম লিখতে হয়। নেক্সট, 3 নম্বর প্রশ্নটা অনেকের কাছে কনফিউজিং মনে হতে পারে। Yet ensuring drinking water, cleanliness and hygienic was a big challenge. এখানে yet শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আন্দাজে yet শব্দটারে মানে অ্যাডভার্ব মাইনে দেওয়া যাবে না। yet শব্দটা বাক্যে কনজাংশন হইতে পারে, আবার অ্যাডভার্ব হইতে পারে। আমি তোমাদেরকে আগে ব্যাখ্যা বিশ্লেষণ দেখাই ডিকশনারি থেকে, একবারে ডিরেক্ট ক্যামব্রিজ ডিকশনারি থেকে আমি তোমাদেরকে এক্সাম্পল এনে দেখাই। I haven't spoken to her yet, মানে এখনো তার সাথে আমার কথা হয় না। এই যে একটা টিল নাও একটা কথাকে রেফার করছে না, এটা একটা অ্যাডভার্ব হবে তখন। হি হ্যাজন্ট ফিনিশড ইয়েট, হি হ্যাজন্ট ফিনিশড হার হি হ্যাজন্ট ফিনিশড হিজ হোমওয়ার্ক ইয়েট, সে তার হোমওয়ার্ক এখনো শেষ করে নাই। তাহলে এখনো বোঝাতে যে ইয়েটটা, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। অন্যদিকে কনজাংশন অর্থ কিন্তু ইয়েট ব্যবহৃত হয় কখন? দেখো, সিম্পল ইয়েট ইফেক্টিভ। এই ইয়েট শব্দের অর্থ তখন বাট হয়। সিম্পল কিন্তু ইফেক্টিভ, সিম্পল ইয়েট ইফেক্টিভ। তারপর দেখো,
হি ইজ ওভারওয়েট এন্ড বেল্ট, মানে তার ওজন বেশি, বেল্ট মানে তার বেল্ট মানে চুল নাই, ইয়েট তা সত্ত্বেও সামহাউ হি ইজ অ্যাট্রাকটিভ, মানে তার ওজন বেশি, বেল্ট তা সত্ত্বেও সে কিন্তু অ্যাট্রাকটিভ, মানে হি লুকস অ্যাট্রাকটিভ। তাহলে আমি বুঝতে পেরেছি ভাইয়া, ইয়েট শব্দের অর্থটা অ্যাডভার্ব, শব্দটা অ্যাডভার্ব হতে পারে, কনজাংশন হতে পারে। অ্যাডভার্ব অর্থ কখন, যদি আমরা বুঝি অর্থ দিচ্ছে এখনো, এই দেখো আই হ্যাভেন্ট স্পোকেন টু হার ইয়েট, তার সাথে আমি এখনো কথা বলিনি। আর কনজাংশন কখন হয়, যখন এটা দুটা বাক্যকে যুক্ত করে এবং বাক্যের অর্থ হয় কি তা সত্ত্বেও, তবুও, এমন একটা অর্থ দিলে সেটা কি হবে ভাইয়া, কনজাংশন। এবং ইয়েট যখন বসে তখন নিশ্চয়ই ইয়েটের আগে একটা কথা থাকে, সেটা লেখা থাকুক বা না থাকুক, বাক্যের কনটেক্সট আমরা বুঝতে হবে। আসলে এবার আমাদের প্রশ্নে যাই, প্রশ্নে উত্তরে আমরা কিন্তু অবশ্যই অ্যাডভার্ব এটাকে লিখতে চাইবো, কিন্তু আসলে অ্যাডভার্ব না, এটা একটা কনজাংশন, আমি ভুল লিখেছি, এটা উত্তর হবে কনজাংশন। দেখো, yet ensuring drinking water, cleanliness and hygienic was a big challenge, অনেক বইটা তো অ্যাডভার্বে লেখা থাকে, সাবধান ভাইয়া, আমার ব্যাখ্যায় বুঝছো নিশ্চয়ই। তাহলে দেখো বাক্যের অর্থ বলছে তবুও, এই বাক্যটা আগে একটা কিছু কথা লেখা থাকলে ভালো হতো, yet তা সত্ত্বেও, তবুও, ensuring drinking water, cleanliness and hygienic was a big challenge, বাক্যের অর্থ দেখো, তবুও পানীয় জল মানে খাবারের জন্য যে পানিটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ। কন্ট্রাস্ট কিন্তু বোঝাচ্ছে, তাহলে কন্ট্রাস্ট বোঝায় এমনটা অর্থে কিন্তু আমরা কন্ট্রাস্ট বুঝায়, মানে বাক্যে তখন তবুও এরকম অর্থ দিবে, তখন বাক্যটা ওই একটার আমরা কি বলবো ভাইয়া, কনজাংশন বলবো। আর অ্যাডভার্ব বলবো কখন, অ্যাডভার্ব বুঝাবে এখন, ওই যে আই হ্যাভেন্ট স্পোকেন টু হার ইয়েট, তার সাথে এখনো কথা বলে না, এখনো বুঝাতে তখন অ্যাডভার্ব হবে। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি ভাইয়া। তাহলে এখানকার অ্যাডভার্ব ইয়েট শব্দটা আমরা কি বলবো ভাইয়া, অবশ্যই কনজাংশন। আমি আগের কথাটা আবার দেখাই, দেখো এখনো বুঝাতে আমরা বলবো ভাইয়া অ্যাডভার্ব, আর ইয়েট বুঝাতে, ইয়েট শব্দটা আগের কথার সাথে পরের কথার একটা কন্ট্রাস্ট বোঝায়, এবং আমাদের প্রশ্ন কিন্তু এটাই রেফার করছে। ইয়েট এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিননেস এন্ড হাইজেনিক ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ, এই ইয়েট কথাটার আগে আরো আগে কিছু একটা কথা আছে, তবুও পানীয় জল মানে খাবারের মতো পানি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ। নেক্সট, এগেইন এটা কারেকশনের প্রশ্ন, একটু চিন্তা করো পজ করে, খুব ভালো প্রশ্ন, অনেক কিছু আছে ভাইয়া, ট্রাস্ট মি, এখানকার প্রত্যেকটা বাক্য আলাদা করে পরীক্ষা আসার মতো ক্যাপাসিটি আছে, বুঝে শুনে পড়ো। আমি বলবো না যে এই প্রশ্ন আবার আসবে, বাট এই ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদের হেল্প করবে, আসতেও পারে। ইয়েস, বাক্য বলছে ভুল বাক্য কোনটা, তার মানে ভুলটাই আমাদের ঠিক এখানে। এখন দেখো প্রথম বাক্যটা দেখো ভাই, নেইদার ইউ নর হি ইজ ইন এ ক্রাইসিস, মানে সেও ক্রাইসিসে নাই, তুমিও নাই ক্রাইসিসে, আলহামদুলিল্লাহ। এখন দেখো ভাইয়া, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে আসলে দেখি আইদার অর নেইদার নর, আইদার অর নেইদার নট দিয়ে যখন দুই সাবজেক্ট যুক্ত হয়, তখন মূল সাবজেক্ট কোনটা, প্রথমটা না সেকেন্ডটা? আইদার অর নেইদার নট দিয়ে যখন দুই সাবজেক্ট যুক্ত হয়, তখন সেকেন্ড সাবজেক্টের মূল সাবজেক্ট যেটা ভার নির্ধারণ করে, তাহলে হিটা হলো আমাদের মূল সাবজেক্ট এবং ইজ, ঠিক আছে, বাক্যটা কারেক্ট। 2 নম্বরে আসো, হি রিফ্রেন্ড হিমসেলফ ফ্রম টেকিং এনি মেডিসিন, খুব ভালো বাক্য, আমরা প্রিপোজিশন আকারে আলাদা করে পরীক্ষায় পাই। এই রিফ্রেন শব্দটা, রিফ্রেন শব্দের পরে প্রিপোজিশন কি হয়, ফ্রম হয়, ঠিক আছে। রিফ্রেন ফ্রম মানে হলো যে বিরত রাখা, তাহলে হি রিফ্রেন্ড হিমসেলফ ফ্রম, সে নিজের বিরত রাখছে, ফ্রম টেকিং এনি মেডিসিন, কোন একটা মেডিসিন নেওয়া থেকে, তার মানে এই বাক্যটাও কারেক্ট। থার্ড বাক্যে আসো, হি রিজেম্বলস টু, এই যে এখানেই সমস্যা, আমি তোমাদের বলছিলাম রিজেম্বল শব্দের সাথে কোনো প্রিপোজিশন হয় না। রিজেম্বল শব্দটার মানে হলো টেক আফটার, আমরা টেক আফটার অর্থও কিন্তু পড়ে থাকি। টেক আফটার মানে কি ভাইয়া, টেক আফটার মানে হলো কাউকে দেখতে কারো মতো মনে হওয়া, সিমিলার মনে হওয়া, তাহলে রিজেম্বল মানে হলো টেক আফটার, রিজেম্বলের পর প্রিপোজিশন টু লেখা যায় না, ফলে এটাই আমাদের ভুল বাক্য। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, খুব ভালো কোশ্চেন, বিশেষ পরীক্ষা কারেকশন আকারে আলাদা করে আসছে। এই যে হ্যাংড ফর মার্ডার, তারে মার্ডার করা, মানে হি ওয়াজ হ্যাং, তারে ফাঁসি দেওয়া হয়েছে ফর মার্ডার, মার্ডারের জন্য, মানে সে মার্ডার করছে, তারে ফাঁসি দিছে। আমরা জানি হ্যাং শব্দটার প্রেজেন্ট ফর্ম হ্যাং, মানে হ্যাং শব্দটা হলো প্রেজেন্ট ফর্মে আছে। এই হ্যাং শব্দটার দুটা বাংলা অর্থ, একটা হলো ঝুলানো আর একটা হলো ফাঁসি দেওয়া। আর পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্মে গেলে কিন্তু হ্যাং শব্দের অর্থ একরকম থাকে না, হ্যাং শব্দের ফর্ম একরকম থাকে না। HUNG হাং যখন লিখি তখন হয় ঝুলানো, মানে কোনো কিছু ঝুলে রাখছে। আর HANGED হ্যাং যেটা, এটা দ্বারা কিন্তু ফাঁসি দেওয়া বোঝায়। তার মানে হ্যাং শব্দটার প্রেজেন্ট ফর্মে একই ফর্ম, ফাঁসি দেওয়া বা ঝুলানো।
আর পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্মে যদি ফাঁসি দেওয়া অর্থ বোঝাতে চাই তখন আমরা হ্যাংড লিখতে হয়, ঝুলানো অর্থ বোঝাতে চাইলে আমরা হাং লিখতে হয়। তার মানে ডি নাম্বার বাক্যটা কারেক্ট। আমাদের সাইজে ভুল বাক্য কোনটা? ভুল বাক্য হলো ভাইয়া সি নাম্বারটা। কেন? কারণ রিজেম্বলের সাথে টু লেখা যায় না, রিজেম্বলের সাথে টু লেখা যায় না। বাক্যটা হবে হি রিজেম্বলস হিজ ফাদার, তারে দেখতে তার বাবার মতো মনে হয়, ইন এপিয়ারেন্স মানে দেখতে তাকে তার বাবার মতো মনে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া, আমি ঠিক রেখেছি। দেখো কারণ এই আইদার অর নেদার নট দিয়ে is correct, refrain from correct এবং রিজনেবলের সাথে টু লিখে জানা ভুল, হ্যান্ড ফর এটা সব কারেক্ট। ফলে আমাদের উত্তর পেয়েছি সি নাম্বার। ভুল হলো সি নাম্বার, রিজনেবলের সাথে টু লিখা যাবে না। নেক্সট, দ্য ফ্যাক্টরি টার্নস ড্যাশ 50 টনস অফ ফার্টিলাইজার আ ডে। তাহলে ফ্যাক্টরি টার্ন ড্যাশ 50 টনস অফ ফার্টিলাইজার আ ডে মানে ফ্যাক্টরি উৎপাদন করে এত টন ফার্টিলাইজার একদিনে। কি লিখতে পারো তোমরা? ইয়েস, আমরা উত্তরে লিখবো টার্ন আউট। টার্ন আউট, টার্ন আউট মানে কি? উৎপাদন করে, এখানে বলছে মানে বের করে। তাহলে দ্য ফ্যাক্টরি টার্নস আউট 50 টনস অফ ফার্টিলাইজার আ ডে, একদিনে। নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ম্যাগনাম অপাস? ম্যাগনাম অপাস এটার অর্থ কি? এই ইডিয়ামটার অর্থ কি? ইংলিশ ভাষা কিন্তু সব পুরোটা ইংরেজি না। আমরা যেমন বাংলা পড়ি না, বাংলা কিন্তু পুরোটা বাংলা না। বাংলা ওয়ার্ড তো আমরা খুব কম ব্যবহার করি। বাংলা ভাষা, বাংলা ভাষার অনেক বিদেশি শব্দ আছে, ফার্সি, পর্তুগিজ, আরবি, হিন্দি, উর্দু। সেম ইংরেজি ভাষাও কিন্তু সব ইংরেজি না। ইংরেজি ভাষার ভিতরে ফ্রান্স, পর্তুগিজ, গ্রিক, লেতিন এরকম ওয়ার্ড আছে। ম্যাগনাম অপাস মানে হলো ভাইয়া বেস্ট ওয়ার্ক। আর লাস্ট ওয়ার্ক মানে সোয়ান সং। লাস্ট ওয়ার্ক মানে কি? লাস্ট ওয়ার্ক মানে হলো সোয়ান সং দ্বারা আমরা বুঝাই লাস্ট ওয়ার্ক, আর ম্যাগনাম অপাস দ্বারা বোঝায় বেস্ট ওয়ার্ক। পরে রেখো। দেন ফাইন্ড আউট দ্য কারেকশন। এগেইন কারেকশনের প্রশ্ন। এই প্রশ্নটা এসছে বেসিক্যালি ড্যাংলিং মডিফায়ার নামে একটা টপিক আছে, তোমরা পড়ে থাকো হয়তো। ড্যাংলিং মডিফায়ার, মিসপ্লেসড মডিফায়ার এরকম নামে, ইলজিক্যাল মডিফায়ার। ফাইন্ড আউট দ্য কারেকশন, কোন বাক্যটা কারেক্ট? দেখো, এন্টারিং দ্য রুম, রুমে প্রবেশ করে। এন্টারের কাজ যে করছে সে কমার পরে নিশ্চয় থাকতে হবে। তাহলে এন্টারিং দ্য রুম, রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করছে কে? সে কিন্তু নাই, ফলে এটা বাদ। লাইট তো রুমে প্রবেশ করে না। ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, গার্ডেনে হাঁটে কে? তার লেগ কি হাঁটে না সে নিজে হাঁটে? নাই। দ্য বয় রিসিভড আ ক্রেস্ট উইথ গোল্ডেন রিবনস ফর হিজ অ্যাচিভমেন্ট, বাক্যটা তো কারেক্ট, এখানে কোনো ইস্যু নাই। দ্য বয় রিসিভ, বয়টা রিসিভ করছে একটা ক্রেস্ট উইথ গোল্ডেন রিবনস মানে ওই গোল্ডেন রিবন দ্বারা, ফর হিজ অ্যাচিভমেন্ট মানে ক্রেস্টের ভিতরে ক্রেস্টটা মোড়ানো আছিল ধরো এই গোল্ডেন রিবন দিয়ে। ক্রেস্ট উইথ গোল্ডেন রিবন মানে গোল্ডেন রিবন সহ একটা ক্রেস্ট পাইছে ফর হিজ অ্যাচিভমেন্ট, তার অ্যাচিভমেন্টের জন্য। অ্যাচিভমেন্ট শব্দটা স্পেলিং আকারে পরীক্ষা আসছে ঢাকা বিসিএস পরীক্ষা। অ্যাচিভমেন্ট শব্দটা নাউন এবং স্পেলিং দিয়ে খেয়াল করো। হ্যাভিং ক্রস দ্য স্ট্রিট এ কার, হ্যাভিং ক্রস করছে কে? কারে কি ক্রস করে? হ্যাভিং ক্রস দ্য স্ট্রিট এ কার অলমোস্ট স্ট্রাক আস, না বাক্যটা ভুল হয়ে যায়। ক্রস করছে কিন্তু মানুষ, গাড়ি তো মানুষই ক্রস করায়, তাই না? গাড়ি কি নিজে নিজে ক্রস করে এলায় নাকি? গাড়িটা কিন্তু ড্রাইভ করতে হয় মানুষ, মানুষের কন্ট্রোল। ফলে এখানে ক্রসিং এর কাজটা কিন্তু মনে করছে মানুষে, গাড়িটারে তো ক্রস করছে মানুষই। ফলে এখানে কিন্তু ব্যক্তি লাগবে, নাই বিধায় ভাইয়া বিডি নাম্বারটা হয় না। আসলে উত্তর হলো আমাদের সি নাম্বার। বলছে কারেক্ট বাক্য কোনটা? বাকি সবগুলি ভুল। দ্য বয় রিসিভড আ ক্রেস্ট উইথ গোল্ডেন রিবনস ফর হিজ অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট বানানটা খাতায় লিখে ফেলো। মেন্ট আছে, এমইএনটি মেন্ট থাকলে সাধারণ নাউন হয়, আমরা জানি সবাই। নেক্সট, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যালামনা? অ্যালামনা শব্দের প্লুরাল ফর্ম কি? এই সিঙ্গুলার প্লুরাল পয়েন্ট অফ ভিউ থেকে এবং জেন্ডার পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্ন যা আসে, তুমি যেই বই ধরে পড়ো 1 আর 2 নম্বর রুল, 1, 2, 3 নম্বর রুল পড়লেই হয়। এবং এটাও কিন্তু ওখান থেকে অ্যালামনা শব্দের প্লুরাল হলো অ্যালামনা। শুধু এনএ হলে এনএই দিয়ে আমরা চালাই দেই, শেষ প্লুরাল এটা। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কাউন্টেবল নাউন? কোন শব্দটা একটা কাউন্টেবল নাউন? হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কাউন্টেবল নাউন? ফার্নিচার, মানি, নিউজ, হেডেক। আমরা জানি নিশ্চয়ই ফার্নিচার শব্দটা একটা বিখ্যাত আনকাউন্টেবল নাউন, মানি আনকাউন্টেবল নাউন, নিউজ আনকাউন্টেবল নাউন, শুধু হেডেক আছে যেটা কিনা কাউন্টেবল নাউন। হেডেক। হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার ড্যাশ হ্যাড টু গেট আ গুড জব। এবং সবাই নিশ্চয়ই পারা উচিত, পারার কথা সবার। সাবজাংটিভ ভার্বগুলো তোমরা সবাই নিশ্চয়ই পারো, সাবজাংটিভ ওয়ার্ডগুলো পারো। কিছু শব্দ আছে যেগুলো বাক্যের থাকলে তারপর একটা দ্যাট ক্লজ যখন আসে, লাইক সাজেস্টেড একটা সাবজেক্টিভ ওয়ার্ড। তো এই সাজেস্টেড এর মতো অনেকগুলো ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে।
এগুলোকে আমরা সাবজাংটিভ ওয়ার্ড বলি। সাবজাংটিভ ওয়ার্ডের পর যখন দ্যাট ক্লজ আসে, দ্যাট ক্লজের পরে সাবজেক্টটা যাই হোক ভার্বের বেস ফর্ম হয়। মানে যদি সাবজাংটিভ ওয়ার্ডগুলো থাকে, সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর পর একটা দ্যাট ক্লজ যদি আসে, দ্যাট ক্লজের পরে সাবজেক্টটা যাই হোক, দ্যাট ক্লজের আগে যেই টেন্সেই থাকুক, সাবজেক্টিভ ওয়ার্ডগুলো আসছে দ্যাট ক্লজ, তারপরে সাবজেক্টটা যেমনই হোক ভার্বের কিন্তু বেস ফর্ম লিখতে হয়। ফলে বেস ফর্ম কি? টু ওয়ার্ক তো হবে না, ওয়ার্ক লেখা যাবে না। এস লিখতে খুব মন চাইতে পারে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হিজ ব্রাদার ওয়ার্কস লিখতে ভালো লাগবে, বাট লেখা যাবে না, ওয়ার্ক লিখতে হবে। আবার দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স আছে, পরেও পাস্ট টেন্স লিখতে খুব ভালো লাগবে গ্রামাটিক্যালি, বাট না। এই জন্য সাবজেক্টিভ ওয়ার্ডগুলোকে খুব ভালো করে খেয়াল রাখতে হয়। দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স, পরেও কিন্তু পাস্ট টেন্স লিখতে আমাদের খুব মন চাইবে, লেখা যাবে না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পরে এস লিখতে মন চাইবে, লেখা যাবে না। কারণ কি? সাবজেক্টিভ ওয়ার্ড, এটা খুব টেরা। ফলে সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর পর দ্যাট ক্লজ আসলে, দ্যাট ক্লজের পরে সাবজেক্টটা যাই হোক ভার্বের বেস ফর্ম হবে। টেন্স নিয়ে এখানে কোনো ইস্যু নাই। ওকে, ফলে উত্তর পেয়েছি আমরা কি? ওয়ার্ক। হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার work hard to get a good job. Again, হৃদয় suggested that his brother work hard to get a good job. সাবজেক্টিভ ওয়ার্ডগুলোকে খুব ভালো করে পড়ে ফেলতে হবে। প্রিভিয়াস কোশ্চেনগুলো সমাধান করলেও তুমি বুঝবা কোন কোন ওয়ার্ডগুলো বারে বারে আসে। ওয়ার্ডগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এই ছিল আজকের ক্লাস করে উপকার পেলে একটু রিঅ্যাকশন দিও, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও, আমাকে দয়া রাখিও, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।